যখন আমি দেখলাম যে প্রিয়া পায়েস খাচ্ছে, তখনই আমি তাকে আটকানোর চেষ্টা করলাম। কিন্তু আমি যতক্ষণে সেখানে পৌঁছেছি, ততক্ষণে প্রিয়া সেই পায়েস খেয়ে ফেলেছিল। আমার এবার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হলো। এবার জানি না মা কি ব্যবহার করবে। আমি প্রিয়াকে বললাম যে এটা তুমি কি করলে? মা কাউকে এই পায়েস খেতে দেয় না। অন্তত খাবার আগে জিজ্ঞাসা তো করে নিতে পারতে। তখনই প্রিয়া বলতে লাগলো, বৌদি আমার এত জোরে খিদে পেয়েছিল যে আমি ভাবলাম তুমি বানিয়ে এখানে রেখে দিয়েছ। আর এমনিতেও পায়েস যখন তৈরি হয়েছে, তখন খাবার জন্যই তো তৈরি হয়েছে। মা কেন শুধু শুধু বকবে? তখনই আমি বললাম, আজকের আগে তুমি কখনো পায়েস খেয়েছো? আজকে তুমি এই ব্যাপার জানতে পারলে? এমন তো না, মা তো কখনোই পায়েস খেতে দেয় না। আর এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ হবে। আর সেজন্যই সে বারণও করে। সেই সময় মা চলে আসলো সেখানে। সে কিছু বলতো, তার আগেই প্রিয়ার মাথা ঘুরতে লাগলো। আর সে অজ্ঞান হয়ে পড়ে গেল। এবার তো আমি পুরোপুরি ঘাবড়ে গেলাম। আমার তো মনের ভেতর এই ভয়টাই ছিল যে এই পায়েসটা খেয়েই ওর কিছু হয়েছে। এবার তাড়াতাড়ি আনন ফানন হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হল। ওখানে ডাক্তার তার চিকিৎসা করল। যখন রিপোর্ট আসলো, তখন রিপোর্ট দেখে আমাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। ডাক্তার বল, প্রিয়া মা হতে চলেছে। এবার তো যেন আমাদের অবস্থা খারাপ হয়ে গেল এটা ভেবেই যে এটা কিভাবে হতে পারে। সবার এই খবরটা শুনে যেন শক লাগলো। সবার যেন এমন মনে হচ্ছিল যে প্রিয়ার সাথে এটা কি করে হতে পারে। এত বুদ্ধিমতী আর সংস্কারী মেয়ে, সে এত ভুল কাজ কিভাবে করতে পারে? কিন্তু তার সংস্কারের থেকে বেশি তার পায়েস খাওয়ার উপরে আমার সন্দেহ হচ্ছিল। আমার তো এটাই মনে হচ্ছিল প্রত্যেকবার মা পায়েস খেতে বারণ করে। আর আজ যখন প্রিয়া সেই পায়েস খেয়ে নিল, ওর শরীর খারাপ হতে লাগলো। আর তাকে হসপিটালে সবকিছুই বলে দেওয়া হলো। আমার তো মাথার মধ্যে ব্যাস একটাই কথা ঘুরছিল। আমার মনে যেন ঘৃণা তৈরি হয়ে গিয়েছিল। যখনই পায়েসের নাম হতো, তখনই আমার যেন সারা গায়ে রোম খাড়া হয়ে যেত। তারপর আমরা সবাই প্রিয়াকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসলাম। সবাই প্রিয়ার ওপর রাগ করেছিল। মুকেশ তো প্রিয়ার সাথে কথা পর্যন্ত বলতে চাইছিল না। তার তো এটাই মনে হচ্ছিল যে প্রিয়া পুরো সমাজে তাদের নাক কাটিয়েছে। সবাই প্রিয়ার উপর রেগেছিল। কিন্তু প্রিয়ার দোষ তো আমার নজরেই যেন আসছিল না। আমার তো মনের মধ্যে খালি থেকে থেকে একটাই কথা আসছিল, আর সেটা হলো পায়েস খাওয়ার কথা। যে নিশ্চয়ই ওই পায়েস খাবার কারণেই এইসব হয়েছে। কিন্তু এখনো মা পায়েসের ব্যাপারে কিছু বলতে রাজি ছিল না। তারও এটাই মনে হতো যে প্রিয়াই এই সমস্ত কিছু করেছে। সে কিন্তু নিজের কর্মকাণ্ডের ব্যাপারে কাউকে কিছুই বলেনি। তখনই আমি মুকেশকে নিজের কাছে ডাকলাম আর বললাম, আমি অনেকদিন থেকেই তোমাকে কিছু বলতে চাইছিলাম, কিন্তু সুযোগ হচ্ছিল না। তখন মুকেশ বল, কি হয়েছে? আমি বললাম যে কিছুদিন আগে যখনই আমি পায়েস বানানোর জন্য চেষ্টা করতাম, তখন মা আমাকে বানাতে দিত না, আর নিজে বানাতো। আর যখন তোমার বন্ধুরা ঘরে আসলো, ওই দিন মা নিজেই পায়েস বানিয়েছিল। সেটা একটা আলাদা বাসনে করে আলাদা রেখে দিয়েছিল। আর এখন তো সে রোজ পায়েস বানায়, কিন্তু কারোকেই খেতে দেয় না। আর আজ যখন সে টেবিলের ওপর পায়েস রেখে ভুলে গেছে, তখনই প্রিয়া এসে ওই পায়েসটা খেয়ে নিয়েছে। আর তারপর থেকেই তার সাথে এই সমস্ত ঘটনা ঘটে গেছে। কিন্তু মুকেশ আমার কথা শুনে হাসতে লাগলো আর বল, পায়েস খেলে আবার এমনটা হয় নাকি? তুমি কি প্রিয়ার ভুলটাকে চাপা দেওয়ার চেষ্টা করছো? মুকেশ এবার আমার উপরেই রেগে গেল। কেউ আমার কথা বুঝতেই চাইছিল না। তারপর আমি প্রিয়ার ঘরে গেলাম আর তাকে ভালোবেসে জিজ্ঞেস করতে লাগলাম, প্রিয়া, যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে প্লিজ আমাকে বলো, আমি বাড়ির সবার সাথে কথা বলি। তখনই প্রিয়া কাঁদতে কাঁদতে বলল, বৌদি, এরকম কিছুই আমি করিনি। আজ পর্যন্ত আমি কারো সাথেই কোনো সম্পর্কেও আসিনি। আমি প্রিয়ার মুখ থেকে পরিষ্কার শুনতে চাইছিলাম যে সে নিজের জায়গায় নিজে ঠিক আছে। কিন্তু এবার আমি পরিবারের সদস্যদের কিভাবে বোঝাবো? আমি শাশুড়ি মায়ের সাথে কথা বলার কথা ভাবলাম। তখনই মা বলতে লাগলো, প্রিয়ার হয়ে তুমি কিছু আমাকে বলতে এসো না, এটা প্রিয়ার ভুল। তখনই আমি আমার মাথা ধরে বসে গেলাম আর ভাবতে লাগলাম যে জানি না যে আসলে হচ্ছেটা কি। এতে কি প্রিয়ার ভুল আছে, নাকি আমি কিছু বুঝতে পারছি না। তখনই হঠাৎ করে ডাক্তারের ফোন আসলো আর সে বলল, আপনার বাড়িতে কোনো প্রিয়া নামের মেয়ের রিপোর্ট বদলে গিয়েছে। আমি কিছু বুঝতে পারছিলাম না। আমি মা আর মুকেশকেও ডেকে নিলাম। আমি তারপরে ডাক্তারকে ঘুরিয়ে আবার জিজ্ঞাসা করলাম যে এই সমস্ত কি হচ্ছে। তখন ডাক্তার বললেন, আপনারা হসপিটালে চলে আসুন, সব কিছু জেনে যাবেন। আমরা রিপোর্ট নিয়ে হসপিটালে যখন পৌঁছালাম আর ডাক্তারকে বললাম, তখন ডাক্তার বলল, আসলে আমাদের এখানে আরেকটি মহিলা চেকআপের জন্য এসেছে, যার নামও প্রিয়া ছিল। আর উনার রিপোর্ট আপনাদের কাছে চলে যায়। আর এই নিন, এটা আপনাদের রিপোর্ট। আর এর মধ্যে আসলে কিছুই নেই। ব্যাস কিছু বাসি চাল খাওয়ার জন্য ওর ইনফেকশন হয়ে গিয়েছে, যার জন্য তার মাথা ঘুরছিল আর বমি হচ্ছিল। আপনার বোনের রিপোর্ট একদম নর্মাল। এবার যেন আমাদের প্রাণে প্রাণ ফিরল যে আসলে প্রিয়া একদম ঠিক আছে। আমরা প্রিয়ার আসল রিপোর্ট নিয়ে ঘরে পৌঁছালাম আর সমস্ত কথা প্রিয়া আর মাকে বললাম। প্রিয়া আমাকে জড়িয়ে ধরল আর তার চোখ দিয়ে জল পড়ছিল। সে বলতে লাগলো, তোমাদের আমার উপর বিশ্বাস করা উচিত ছিল। আমি বলেছিলাম যে আমি এরকম কিছুই করিনি, কিন্তু কেউ আমার কথা মানেনি। আমি তখন বললাম, এবার তো আর কোনো ব্যাপার নেই সেরকম। কিন্তু আমার মাথার মধ্যে শুধু এটাই চলছিল যে বাসি চালের পায়েস, এটা কি করে হতে পারে? আমরা তো যখনই রেশন আনাই তখনই ভালো চালের আনাই। আর তাহলে এই বাসি চালের পায়েস, এসব কি ব্যাপার ঘটছে? তখনই যখন সেখানে সবাই দাঁড়িয়েছিল, আমি শাশুড়ি মাকে ভীষণ কঠিনভাবে জিজ্ঞাসা করলাম যে মা, আসলে এসব কি চলছে? আপনি কেন পায়েস কারোকে খেতে দেন না? আসলে তোমার শ্বশুর মশাইয়ের মৃত্যু পায়েস খাবার কারণেই হয়েছিল। আসলে আমরা যখন পায়েস বানিয়েছিলাম, তখন ওর মধ্যে যে চাল পড়েছিল তার মধ্যে কিছু চাল ছিল বাসি। সেটা দোকানদারের বেখেয়ালি মনোভাবের জন্য হয়েছিল, যার জন্য ওর ইনফেকশন হয়ে গিয়েছিল, আর তাই ওর মৃত্যু হয়েছিল। আর সেদিন থেকেই আমি পায়েস জিনিসটাকে ঘেন্না করি। ওই দিন থেকেই ঘরে আমি পায়েস বানাই, কিন্তু কাউকে খেতে দিই না। কেননা আমার মনের মধ্যে একটা ভয় ছিল যে যদি আবার কেউ পায়েস খায় আর তার যদি কিছু হয়ে যায়। আর ওই পায়েস সেজন্য আমি সবসময় কুকুরদের খাইয়ে দিই, যাতে তোমার বাবার আত্মা শান্তি হয়। তখন থেকেই আমি তোমাকে পায়েস বানাতে দিই না। কেননা তুমি যদি পায়েস বানাও আর তোমার পায়েস আমি কুকুরকে খাওয়াই, তো তোমার খারাপ লাগবে। সেজন্যই আমি পায়েস বানাই আর সেটা আলাদা করে রেখে দেয়া। আর বিকেল হলে সেগুলো কুকুরকে খাইয়ে দিই। এবার এই পায়েসের রহস্যটা আমার সামনে চলে এসেছিল। এটা জানার পর আমার ভীষণ অদ্ভুত লাগলো যে তার এত অন্ধবিশ্বাস কিভাবে হতে পারে। শ্বশুরের মৃত্যু সেই দিন লেখাই ছিল কপালে। সেটা যে কোনোভাবেই হতে পারত।
আর তাছাড়া জরুরি তো নয় যে তার মৃত্যু যেহেতু পায়েসের জন্য হয়েছে তো সবাই পায়েস খাওয়া বন্ধ করে দেবে। যাই হোক, আমি এই সমস্ত কথা আমার শাশুড়িকে আর বলিনি, কেননা আমি তার ভাবনাকে আঘাত করতে চাইনি। আমি চাইনি যে তার কোনোভাবে খারাপ লাগুক। তখনই মুকেশ বলতে লাগলো, মা তুমি তোমার মন থেকে এইসব ধারণা বের করে দাও। এবার মুকেশের আরও একটা ব্যাপারে লজ্জা লাগছিল, যার কারণে সে প্রিয়ার দিকে তাকাতেও পারছিল না। সে না ভেবেচিন্তেই প্রিয়াকে কত কিছু বলে দিয়েছিল। কোনো রকমে মুকেশ প্রিয়ার কাছে ক্ষমা চাইল, আর তারা দুজন ভাইবোন নতুন করে আবার জীবন কাটাতে শুরু করল। আমার মুখেও এবার হাসি ছিল, কেননা শেষ পর্যন্ত সব ঠিক হয়ে গেছে। পায়েস খাওয়ার যে কথাটা আমার মনের মধ্যে চলছিল সেটার এবার সমাধান হলো, আর প্রিয়ার ওপর যে দোষারোপ করা হয়েছিল সেটাও মিটে গিয়েছে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে গল্পটা শোনার জন্য। 60 বছরের শামু যেই মহিলাকেই বিয়ে করতো সে গর্ভবতী হয়ে যেত। একদিন আমি সমুর বাড়িতে যাই, আর সেখানে আমি এমন একটা জিনিস দেখি যেটা দেখে আমার চোখ কপালে উঠে যায়। তারপর এই রহস্যের ভেদ করার জন্য আমি তার ঘরে লুকিয়ে থাকি। তারপর রাতে আমি যা দেখি সেটা দেখে আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। কারণ অনেক বাজা মহিলাদের যিনি বাচ্চা দিয়েছেন, সেই সীতাপুর গ্রামে 60 বছরের সমু যেসব বাজা মহিলাকে বিয়ে করতেন তার বাচ্চা হয়ে যেত। কিন্তু সে কি এমন খেত সেটা জানলে আপনারাও অবাক হবেন। আমার বাবা যিনি সারা জীবন লোকের সামনে মাথা উঁচু করে চলেছেন, আজ আমার জন্য ওনার মাথা নিচু হয়ে গেছে। বাবা হাত জোর করে একটা 60 বছরের বুড়োর কাছে অনুরোধ করছে তিনি যেন তার মেয়েকে বিয়ে করেন। সেই 60 বছরের বুড়ো আর কেউ নন, আমার বাবার বন্ধু সমু, যিনি যেই সব বাজা মহিলাদের বিয়ে করতেন তাদের বাচ্চা হয়ে যেত। গোটা গ্রামে তার খুব চর্চা ছিল, আর এটা কোনো মনগড়া গল্প নয়, এটা সত্যি। এটা সবাই দেখেছিল যে যে সব মহিলারা যারা আগে বাচ্চা না হওয়ার জন্য লোকের কথা শুনতো তারাই সমুকে বিয়ে করার পর বাচ্চার মা হয় সবার মুখ বন্ধ করে দিত। এখন আমি আর বাবা সমুর বাড়িতে বসে আছি। বাবা আমাকে বিয়ে করার জন্য সমুকে মানাচ্ছে। আমি বাজা হবার জন্য সমাজের লোক আমাকে অনেক কথা শোনায়। বাবা সেটা আর সহ্য করতে পারছিলেন না, তাই তিনি ঠিক করেন সমুর সাথে আমার বিয়ে দেবেন। তাই বাবা সমুর কাছে হাত জোড় করে বলছিলেন, তুমি দয়া করে আমার মেয়েকে বিয়ে কর। তুমি তো অনেক মেয়েকে বিয়ে করে তাদের মাথার উপর থেকে বাজা হবার অপবাদ দূর করে দিয়েছো। আমার মেয়ের উপর থেকেও এই অপবাদ দূর করে দাও। আমি চুপচাপ পাশে বসেছিলাম। আমি তো বুঝতেও পারছিলাম না এসব কি হচ্ছে। বাবার বন্ধুকে আমি সবসময় বাবার মতনই দেখতাম।